আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আসলে আমার আজকে স্টাডি ইন ইউএস এর সিরিজের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আসলে আমি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি। তো পরে আমি চিন্তা করলাম যে আমি কিছু ক্লাস্টার করে নেই, যাতে করে আপনাদের প্রিপারেশন বলেন বা জিনিসগুলো অ্যাডাপ্ট করতে আরও বেশি সুবিধা হয়। তো আজকে ভিডিওর লাইভ করার মূল টপিক যেগুলো, সেটা কিন্তু এজেন্ডাগুলো আমি অলরেডি আপনাদেরকে হাফ অ্যান আওয়ার আগে বলে দিয়েছি। তো মূলত তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তার আগে আমাকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা যদি একটু বলেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি, দেন এভরিথিং ক্লিয়ার কিনা একটু জানান। আমি দেন আপনাদের যে জন্য আজকে আসলাম সেইগুলো আপনাদেরকে একটা একটা করে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। একটা হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস, এটা আপনি কিভাবে করবেন বা এটার মধ্যে কি কি কমন ভুলগুলো হয় সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপর রিকমেন্ডেশন লেটার নিয়ে কথা বলার চেষ্টা ট্রাই করব, যে কার কাছ থেকে নেবেন, কি ধরনের রিকমেন্ডেশন আপনি চান বা কার কাছ থেকে নেওয়াটা ভালো, এই বিষয়। আর লাস্টে হচ্ছে স্কলারশিপের যে পার্টটা আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেই বিষয়টা নিয়েও আমি আজকে কথা বলার ট্রাই করব। তো চলেন শুরু করি। তো আমার এই লাইভ করার পেছনে একটাই উদ্দেশ্য, এটা আপনাদের জানা দরকার। মেন উদ্দেশ্য হচ্ছে আমি ইউএসএতে পড়াশোনা করছি, প্রায় এটা আমার সেকেন্ড সেমিস্টার। তো এখানে আসার জন্য যত ধরনের কাজ সব কিছু আমি নিজেই করেছি। তা আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশনগুলো করবেন, কোনো থার্ড পার্টির দরকার নেই, অযথা খরচ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খুব সোজা বাংলায় যেটাকে বলে যে দালালকে টাকা দিবেন কেন যদি আপনি নিজেই এলিজিবল হন। ওয়ালাইকুম আসসালাম নাইম, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আচ্ছা, তো টপিকগুলো আমি আগেই বলে দিয়েছি, তো একটা একটা করে আমি বলার চেষ্টা করি, যাতে করে আপনাদের সুবিধা হয়। নাইম, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারভাবে? ওকে, থ্যাংক ইউ। তো প্রথমেই আসলে এসওপি নিয়ে আমি একটু বলি, যে এসওপিটা আসলে আপনারা কিভাবে করবেন, এর মধ্যে কি কি বিষয়গুলো থাকা জরুরি, এসওপিটা কেন ইম্পর্ট্যান্ট। আর এসওপিটা আসলে একটা লেটারের মতো, যেখানে আপনি আপনি কে, কি পড়তে চান বা কেনই পড়তে চান, আপনি কেন এই ইউনিভার্সিটিতে পড়বেন বা আপনার ফিউচার প্ল্যান কি, এই সবগুলো বিষয়ই এসওপির মধ্যে থাকতে হবে বা থাকে। তো যখন আপনি এসওপিটা লিখবেন, তখন আপনার কি কি বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার নিজের একাডেমিক এবং পার্সোনাল যে জার্নিটা আছে, লাইক আপনার স্কুল লাইফ থেকে লাইক এখন পর্যন্ত কি কি আপনি করেছেন তার একটা বিবলিওগ্রাফি, শর্ট একটা ডেসক্রিপশন থাকতে হবে। আপনি যে কোর্সে পড়াশোনা করতে চান, ধরেন আমি এখানে ফিজিক্সে পড়াশোনা করছি, তো আপনি ফিজিক্সের প্রতি কেন আপনি এত ইন্টারেস্টেড বা আপনি কেন ফিজিক্স নিয়ে পড়তে চান এই ইউনিভার্সিটিতে, ওইটা একদম ক্লিয়ার কাট আপনাকে বলতে হবে এসওপির মধ্যে। আর চেষ্টা করবেন যে নিজের কিছু এক্সপিরিয়েন্স এবং যদি বাস্তব কোনো স্টোরি থাকে সেটাও আপনি এসওপির মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন। তো এরপরে একটাও খুব ইম্পর্ট্যান্ট, যে কী কী বিষয়গুলো আপনি এসওপিতে আসলে নিয়ে আসবেন না, এটাও খুব ইম্পর্ট্যান্ট। মানে কী কী জিনিস আপনার এসওপিতে নিয়ে আসা উচিত না। নাম্বার ওয়ান খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো কখনোই কোনো কিছু কপি করবেন না। লাইক আমরা অনেকেই কী করি, ইন্টারনেটে দেখি, খুঁজি, চেষ্টা করি এই তথ্যগুলো কেমন, এসওপি দেখতে কেমন, বা আরেকজনের এসওপিটা কপি করে আমি
আমার মধ্যে দেওয়ার চেষ্টা করি, এটা কখনোই করবেন না। আপনার নিজের স্টোরি বা আপনার নিজের একাডেমিক বা পথ চলাটা কিন্তু অন্যের সাথে মিলবে না। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে একদম জেনেরিক যেটা বাস্তব যে তথ্য যেটা আপনার, ওইটা আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন, যাতে করে বা আপনি যদি কোনো একজন মানে ক্যান্ডিডেটের আপনি যদি এসওপি পড়তে চান, তাহলে আপনি কীরকম ধরনের ওকে মানে আপনি কেমন, পুরোটাই আপনি ওই এসওপির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো গ্রামার বা স্পেলিং যে ভুলগুলো হয়, এইগুলো একদমই করা যাবে না। এগুলো থেকে খুবই কেয়ারফুল থাকতে হবে। চেষ্টা করবেন যে আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হচ্ছে না, বা আপনার কোনো স্পেলিংয়ে বা কোনো বানানে আপনার কোনো ধরনের ভুল নেই। আচ্ছা, তাহলে মোটামুটি আমি এসওপি বিষয়টা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিন্তু এসওপিটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এটা একটা বিষয়, এসওপিটা কেন ইম্পর্টেন্ট, এসওপিটার উপরেও ম্যাক্সিমাম সময় অনেকে বলে যে আপনাকে যে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিবে, এটাও ডিপেন্ড করে আপনি কেনই বা আপনাকে নিবে। এসওপিটা আপনার জন্য ফ্রি, মানে উন্মুক্ত, যে আপনি আপনার মতো করে ওখানে লেখার সুযোগগুলো পাচ্ছেন, আর আপনাকে উপস্থাপন করতে পারছেন আরও সহজভাবে, যেটা হয়তো বা আপনি সরাসরি কথা বলতে পারছেন না। এসওপিটাই আপনাকে ওই ডিরেক্ট একটা কানেকশন বা কমিউনিকেশন আপনাকে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। মানে যে প্রথম যে দুই পার্টটা আমি বলছি, এই দুই পার্টটা হলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার আগের অবস্থা। মানে অ্যাপ্লিকেশন আপনি করবেন চিন্তা করেছেন, তার আগে আপনি কী কী বিষয়গুলো আপনার কাছে, কী কী জিনিসগুলো আপনার কাছে মানে সংগ্রহে রাখবেন, সেই বিষয়গুলো নিয়েই সেকেন্ডটা হচ্ছে এটা। থার্ড, আজকে লাইভটাই মূলত মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ঠিক আগ মুহূর্তে কী কী করা উচিত, যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে তিনটা বলতেছি, হয়তো আমি নেক্সট ভিডিওতে বাকি কিছু অংশ আপনাদেরকে বলার চেষ্টা করব, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশনটা করতে পারেন কোনো ধরনের কারো সাহায্য সহযোগিতা ছাড়াই। আচ্ছা, এরপরে টপিকটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। খুবই ইম্পর্ট্যান্ট। রিকমেন্ডেশন লেটার মানে হচ্ছে, আগে তো আপনি এসওপির মাধ্যমে আপনি কেমন এটাকে আপনি উপস্থাপন করলেন ইউনিভার্সিটিতে, এটা আপনি এসওপিটা পাঠালেন, যেটা আপনি পাঠাবেন চিন্তা করেছেন। রিকমেন্ডেশন লেটার হচ্ছে এবার আপনি আরেকজনের কাছ থেকে রিকমেন্ড নিচ্ছেন, যে ওই মানুষটা বা আপনার পরিচিত একজন একাডেমিক হতে পারে বা প্রফেশনাল কেউ হতে পারে, সে আপনাকে মানে উপস্থাপন করবে যে আপনি কেমন। আপনার সেটা হতে পারে আপনার শিক্ষক, সেটা হতে পারে আপনার সুপারভাইজার, সেটা হতে পারে আপনি যেখানে জব করছেন সেই জবের কোনো মানে উচ্চপদস্থ কোনো একজন কর্মকর্তা, আপনার পরিচিত যে কেউ, যিনি আপনার ধরেন যদি একাডেমিক হয়, তাহলে আপনার একাডেমিক পার্টটা আপনি কতটা পটেনশিয়াল ছিলেন বা আছেন, এই বিষয়টাও তুলে ধরবেন। যদি সেটা জবের সেক্টরে হয়, তাহলে আপনি যেখানে জব করছেন সেখানে আপনি কতটা বেশি প্রাণবন্ত, কতটা আপনি সার্ভিস দিচ্ছেন ওই কোম্পানিকে, সেটা উনি তুলে ধরবেন। তো তাহলে আপনি এসওপিটা শেষ করার রিকমেন্ডেশন লেটারটা কার কাছ থেকে নেবেন, তো আমি এটা মোটামুটি বলে দিলাম। আপনার যে টিচার, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন বা যেখানে পড়ছেন সেইখানকার যে টিচার যে কোর্সটা নেন, সেই কোর্স টিচার হতে পারে, আপনার সুপারভাইজার হতে পারে, বা এমন কেউ যে আপনার খুব ভালোভাবে চিনেন। আচ্ছা, এখন আপনি এটা রিকমেন্ডেশন লেটারটা নিতে হলে তো আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। আপনি কিভাবে প্রফেসরকে বা আপনার পরিচিত একজনকে অ্যাপ্রোচ করবেন। তো আপনি যেটা করবেন, আপনি ধরেন এখন যে অবস্থা, এখন তো 2025 সালের এখন ধরেন মে মাস চলতেছে, তো আপনি চিন্তা করবেন 2026 সালের ফল যে সেশনটা আছে, সেই সেশনটা কে টার্গেট করে আপনি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন। তো আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে একজন মানুষেরও যদি উপকার হয়, যাতে বিনা পয়সায় সে যদি আসতে পারে, নিজেই অ্যাপ্লিকেশন করে আসতে পারে, সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। কারণ আমি চাই কোনো থার্ড পার্টি এইখানে মানে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি সব কিছুই বুঝেন, সব কিছুই জানেন, তো সো আপনি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যাতে করে মাঝখানে কোনো ব্যক্তি সুযোগগুলো নিতে না পারে। আচ্ছা, তাহলে ওই পয়েন্টে আসি যে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন।
ইশরাত জাহান ইভাস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। তো আপনি আগে থেকেই যোগাযোগ করে রাখবেন। এখন কয়েকজনের কাছ থেকে এই রেকমেন্ডেশনটা নিবেন আপনি? তো মূলত সাজেস্ট করব আমি মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম আপনি যতজন নিতে পারেন। তো দু ধরনের রিকমেন্ডেশন আপনি নিবেন। মানে এখন ইউনিভার্সিটিতে ম্যাক্সিমামই হচ্ছে ইলেকট্রনিক্যালি রিকমেন্ডেশনটা মানে ওরা রেফার করে যে আপনি যে টিচারের ইমেল অ্যাড্রেস দিয়েছেন তার কাছে সরাসরি ইউনিভার্সিটি ইমেল করে উনি অনলাইনের মাধ্যমে আপনার জন্য রিকমেন্ডেশন করে দেন। আরেকটা যেটা আমরা আগে খুব প্রচলিত ছিল সেটা হচ্ছে টিচারের কাছ থেকে আপনি একটা আউটলেট নিয়ে নিলেন বা রিকমেন্ডেশন লেটার একটা হার্ড কপি নিয়ে নিলেন, সেটা আপনি স্ক্যান করে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলেন। সেটা এখন খুব সম্ভবত ইউএসএতে অনেক ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটা নাই হয়ে গেছে। ম্যাক্সিমাম ইলেকট্রনিক্যালি অনলাইনের মাধ্যমে ওরা রিকমেন্ডেশনটা নেওয়ার চেষ্টা করে। আর যে জিনিসগুলো আপনি করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যার কাছ থেকে রিকমেন্ডেশনটা নেবেন তাকে যথেষ্ট সময় দিবেন। যে আপনি হঠাৎ করে বললেন যে স্যার আমার কালকের মধ্যেই লাগবে, আপনি তাড়াহুড়া করে যখন আপনি বলবেন তখন আপনার রিকমেন্ডেশন একটা উনি অথবা অতটা গুরুত্ব সহকারে সময় দিয়ে করার চেষ্টা করবেন। আচ্ছা, লাইভটা পাবলিক নয়, হাউ টু ডু দ্যাট পাবলিক আমি ঠিক জানি না। আচ্ছা, এটা পাবলিক কিভাবে করা যায় আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা নাইম, আমি তোমাকে হাতে নিচ্ছি, তুমি কি এটা হোস্ট করে পাবলিক করে দিতে পারবা? আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, কিন্তু আমি তো এটা পাবলিক করে দিয়েছিলাম। এনিওয়েজ, আচ্ছা নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আমি এটা পাবলিক করে দেওয়ার। আচ্ছা, ওকে। তো আপনি যেটা করবেন, অনেক সময় দিবেন, যথেষ্ট ওনাকে সময় দিবেন যাতে করে আপনার জন্য রিকমেন্ডেশন লেটারটা উনি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে আপনার জন্য লিখতে পারেন। এটার জন্য আপনি কি করতে পারেন, হয়তো বা অনেক দিনের গ্যাপ যদি তার সাথে থাকে, প্রফেসরের সাথে, যে আপনি অনেক দিন থেকে কমিউনিকেশন নেই, আপনার সম্পর্কে তার হয়তো বা মনে নাও থাকতে পারে। তো যেটা আপনি করবেন, আপনার যে সিভি আছে, আপনার সিভিটাও আপনি ওনার কাছে, ওনার সাথে শেয়ার করে দিলেন। উনি সিভিটা দেখো আপনার সম্পর্কে একটা ধারণা পাবে, দেন উনি আপনাকে রিকমেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। তো যে যে জিনিসগুলো রিকমেন্ডেশন এটা নেওয়ার আগে করবেন না, যেটা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি চিনেন না, মানে অনেক আগে পরিচিত বা আপনাকে খুব হার্ডলি চিনে এরকম কারো কাছ থেকে রিকমেন্ডেশন এটা নিবেন না, উনি যত ভালোই হোক, কারণ উনি তো ভালো লেভেলেই রাখুক, আপনাকে চিনেন না, আপনি নেবেন না, সোজা হিসাব। তারপরে আহ একদিন আপনি রিকোয়েস্ট করে ফেললেন যে আমাকে রিকমেন্ডেশনটা কালকের মধ্যে দেওয়া লাগবে, আমার ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, যেটা এর আগে আমি বললাম, এটা করা যাবে না। আর যিনি রিকমেন্ডেশন দিবেন, এটা আমাদের অনেকে করি আর কি, যদি খুব ভালো সম্পর্ক থাকে, আহ খুব স্বাভাবিকভাবে প্রফেসরের কাছ থেকে ওনারা অনেক ব্যস্ত থাকেন, অনেক কাজে ব্যস্ত থাকেন, নিজেদের কাজ হতে পারে, একাডেমিক কাজ হতে পারে। তো আমরা কি করি যে স্যার আমাকে প্লিজ দেন, আপনি তাড়াতাড়ি দেন, আমার খুব জরুরি, আপনি না দিলে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে না। তো আমি প্রেশারাইজ করি। তো ডোন্ট ডু দ্যাট, প্রেশারাইজ করা যাবে না, ওনাকে পোলাইটলি জেন্টালি বলবেন, দেখবেন যে উনি আপনাকে রিকমেন্ডেশন লেটারটা ম্যানেজ করে দিবেন। আচ্ছা, এরপর মোটামুটি আমি রিকমেন্ডেশনটা কভার করতে পেরেছি। আহ যেটা হচ্ছে একদম লাস্ট যে টপিক আজকের দিনের, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কলারশিপটা কিভাবে আপনি ম্যানেজ করবেন। তো দেখেন, এটা এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? খুব সত্যি কথা বলতে, আমেরিকার মতো দেশে পড়াশোনা করতে আসলে নিজের টাকা দিয়ে পড়াশোনা করা একেবারেই, মানে আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেবেলাদের জন্য আসলে খুবই ইম্পসিবল, সম্ভব না। ওয়ালাইকুম আসসালাম, উবাইদুর রহমান। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই, তুমি কেমন আছো?
আচ্ছা, এনিওয়েজ, তো স্কলারশিপটা নিয়ে আসলে ইউএস এর স্কলারশিপ নিয়ে আপনাদেরকে একটা জিনিস জেনে রাখা দরকার। ইউএস এর স্কলারশিপ মূলত তিন ধরনের, অনেক ধরনেরই আছে, মূলত তিন ধরনের। একটা হচ্ছে ইউনিভার্সিটি ফান্ড, যেটাকে আমরা সেন্ট্রাল ফান্ড বলতে পারি, ইউনিভার্সিটি ফান্ড এটা হতে পারে। আরেকটা হচ্ছে, অনেকে এটাকে প্রফেসর ফান্ড বলে, ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্টশিপ হতে পারে, এটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হতে পারে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হতে পারে, এটা প্রফেসর আপনাকে অফার করতে পারেন। দুটো গেল। আরেকটা হচ্ছে, দুটো হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্কলারশিপ। তো সেটা আমেরিকার ক্ষেত্রে আপনারা খুব কমন একটা নাম, যেটা হচ্ছে ফুল ব্রাইট বলে, তবে ইউ গ্র্যাড আছে, এরকম কিছু এক্সটার্নাল স্কলারশিপ আছে যেগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো স্কলারশিপ পাওয়ার জন্য আসলে কি কি আপনার থাকার দরকার, সেটা আমি খুব অল্প সময়ের মধ্যে বলে দিই। আহ সবচেয়ে বড় কথা হচ্ছে একটা, যেটা আমাদের হাতে হয়তো তাদের পড়াশোনা শেষে হয়ে গেছে বা শেষের দিকে, তাদের হাতে এটা নাই, যেটা হচ্ছে ভালো একটা একাডেমিক রেজাল্ট থাকা। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা রেজাল্ট। এখন আপনি হয়তো ভাবছেন যে আমার তো এটা লাস্ট সেমিস্টার, অথবা আমার তো আন্ডার গ্র্যাড শেষ, রেজাল্ট তো ভালো হয়নি, তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো এখন আপনি কিছু করতে পারবেন না। তো ভালো একাডেমিক রেজাল্ট থাকলে স্কলারশিপ পাওয়ার জন্য সেটা খুবই কাজে দেয়। এরপরে যে দুটো জিনিস আমি অলরেডি বলে দিয়েছি, একটা হচ্ছে স্ট্রং একটা এসওপি করতে হবে, খুব ভালো একটা রিকমেন্ডেশন লেটার অনেকগুলো থাকতে হবে, এটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দেয়। 3 নাম্বার হচ্ছে, আমাদের বাংলাদেশের সাথে এটা মিলবে না, যেমন ধরেন ইউএসএ তে কমিউনিকেশন গুলো সবগুলোই হয় হচ্ছে ইমেলের মাধ্যমে, কোনো ফোন কল নয়, কোনো চ্যাটিং নয়, জাস্ট আপনি ইমেল করবেন। তো আমরা অনেকে হেজিটেট ফিল করি, ইমেল লিখবো, এটা কি মনে করবে, এটা বলা ঠিক হবে কিনা। একদমই হেজিটেট ফিল করবেন না, আপনার যে কোনো ধরনের কোয়ারি সরাসরি আপনি ইমেল করবেন, জানতে চেষ্টা করবেন, কারণ ওরা তো বসেই আছে আপনাকে সলিউশন দেওয়ার জন্য। হেজিটেট করা যাবে না। আর মানে যে কোনো প্রবলেম আপনি ওকে জিজ্ঞাসা করবেন। আমাদের ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যেই ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আছে, ওইখানে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আর্লি অ্যাপ্লিকেশন করা, খুব দ্রুত। ধরুন আমি 2026-এর ফলের কথা বলছি, এটা আপনি শুরু করবেন এই বছরের নভেম্বর ডিসেম্বর থেকে আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করে দিবেন, মানে আপনি আগস্টের মধ্যে সব প্রিপারেশন শেষ, নভেম্বর ডিসেম্বর থেকে আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করে দিবেন। তো সুবিধা কি, যত আগে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তত আপনার স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। যারা পরে ডেডলাইন ক্রস করার ঠিক ওই সময় আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার অ্যাপ্লিকেশনটা হয়তো ওরা অ্যাকসেপ্ট করবে না, বা ওরা এটা মানে ওয়েট লিস্টে রেখে দিতে পারে, ওয়েটিং লিস্টে রেখে দিতে পারে। তো সেজন্য সময় মতো আবেদন করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আজকে আপনাকে 2টা ওয়েবসাইট আপনাদেরকে বলে দিই, যে এখানে ইউএসএ স্টাডি করার জন্য কোন কোন ওয়েবসাইট গুলোতে আপনি স্কলারশিপের জন্য আহ, আপনি চেষ্টা করবেন। নাম্বার 1 হচ্ছে, খুব ভালো একটা স্কলারশিপ পোর্টাল হলো scholarshipportal.com। এইখানে গেলে মোটামুটি স্কলারশিপের ভ্যারাইটিস অফ স্কলারশিপের আপনি লিঙ্ক গুলো পাবেন, সোর্স গুলো পাবেন, হাউ টু অ্যাপ্লাই, হোয়াট টু ডু, মানে হাউ টু কালেক্ট দোজ থিংস, সবকিছু আপনি পেয়ে যাবেন ওখানে, scholarshipportal.com। সেকেন্ডটা হচ্ছে gradschools.com, gradschools.com। দেখে আমি এগুলো আপনাদের এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দুটো গেল। নাম্বার 3 হচ্ছে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট গুলো আছে, ইউনিভার্সিটি নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনি স্কলারশিপের একটা অংশ পাবেন, সেখানেও আপনার ডিটেল ওরা বলে দিবে যে আপনার কি কি স্কলারশিপ ক্যাটাগরিজ ওরা এখন অফার করে, বা আপনার কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি করতে হবে আপনাকে স্কলারশিপ এলিজেবল, মানে এলিজেবল কিনা আপনি দেখার জন্য, সবকিছু আপনি ওখানে পেয়ে যাবেন মোটামুটি। তো এইটাই আজকে লাইভের মূলত আমি চেষ্টা করেছি এই 3টা টপিক কভার করার জন্য। আমার একটু লেট হয়ে গেছে, আমি খুবই সরি, যে আপনাদের আরো আগে জয়েন করতে পারলে ভালো হতো। দেখি আমি নেক্সট লাইভটা আরো আর্লি করার চেষ্টা করব। তো নেক্সট লাইভে কোন টপিকটা নিয়ে আলোচনা করা যায়, বা কোন টপিক গুলো নিয়ে আলোচনা করা যায়, সেইটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আপনাদের কোনো জিনিস জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে টেক্সট করতে পারেন, আমি
আমার সময় মতো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সবার প্রশ্নের মানে অ্যান্সার দেওয়ার জন্য। আর লাইভটা শেয়ার করে দেন, আমি জানি না শেয়ার করার অপশন আছে কিনা, আমার মনে হয় থাকার কথা। আমি তারপর এটা শেষ করার পরে দেখবো এটা লাইভ শেয়ার করা যায় কিনা, পাবলিক অপশন করার আছে আমার মনে হয়। তো এই হলো বিষয়, আপনারা আমাকে নেক্সট ভিডিওটা কোন টপিকে করতে পারি এটা আমাকে জানান, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে আপনাদেরকে শেয়ার করার। আমি আবার যেটা বলে শুরু করেছিলাম লাইভটা, সেটা হচ্ছে যে আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনারা কাউকে কোনো রকমের টাকা পয়সা না দিয়ে নিজে নিজেই যেন এই সব ধরনের অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা করতে পারেন, এবং ওই যে টাকাটা বেঁচে গেল ওই টাকাটা আপনি আপনার টিউশন ফি হিসেবে জমা রেখে পরবর্তীতে এখানে এসে দিতে পারেন। লাস্ট ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি ইউএসএ এখনো স্টুডেন্টদের জন্য নাম্বার 1 চয়েস লিস্টে। তার পিছনে একটা কারণ হচ্ছে এখনো ইউএসএ তে স্টাডি করার আগে টিউশন ফিটা দিতে হয় না, যেটা ইউরোপ বা অন্য কান্ট্রি গুলোতে যান সেখানে আপনাকে আগেই আপনার টিউশন ফিটা দিতে হয়, যেটা ইউএসএ তে এখনো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই দিতে হচ্ছে না, যেটা একটা খুব প্লাস পয়েন্ট। আপনি এখানে আসার পর আপনার সব শেয়ার হয়ে গেল, আপনি এখানে আসলেন, দেন আপনি টিউশন ফিটা ইউনিভার্সিটিতে দিলেন। তো এটা একটা খুব ভালো একটা অপরচুনিটি আমি বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাজ করার সুযোগ। এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি যদি আগে থেকে স্কলারশিপ ম্যানেজ করতে পারেন এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এবং আপনি আশা করছি যে, আর ইউএসএ পড়াশোনা নিয়ে তো আলহামদুলিল্লাহ বলার কিছু নেই, মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটি গুলোই ভালো, যেখানে পড়াশোনার মান আমাদের দেশের তুলনায় সরি টু সে অনেক বেটার। ইনশাআল্লাহ আপনারা এরপরেও যদি কোনো টপিক থাকে বা কোনো কিছু জানার থাকে যে আমি কোন বিষয়ে আপনাদেরকে বললে আপনারা উপকৃত হবেন, সেটা আমি চেষ্টা করব। আমি ইনফরমেশন গুলো গ্যাদার করে একসাথে করে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আবার জয়েন করবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।